আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। শরতের মোহময় প্রবাদ, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিসর্গ সেজেছে অপরূপ সাজে। নীল অপ্রের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তের বিভাবসুর আলো শিশির ভেজা সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্রছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে। শরতের এই অনিন্দ্র রূপের মাঝেও কোথাও যেন একরাশ বিষাদময়তায় নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী। বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং দবদবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সফেদ বলা চলে। পরনে কালো বোরকা, চুল শ্যাওলা রঙের ওড়নায় আবৃত। মধ্যবয়স্কার নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে। আলো ছায় পূর্ণ জীবনের মাঝেও অনুভূতির দেওয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করল। মধ্যবয়স্কার দৃষ্টি অবিচল, চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই একটা সমর্থ হাত কাঁধ স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কমলতা মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটের হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা গেল। চিহ্নিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছো কেন? কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেও পারিনি আবার কোনোদিন এই মাটিতে পা রাখবো। আমরা যা ভাবি তা সবসময় ঠিক হয় না, কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম, বর্তমানে ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছেন। ভদ্র মহিলার নাম মাহমুদা খান আমিনা, তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরো কণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বললেন, খিদে নেই। সারা রাত কিছুই খাওনি, এভাবে না খেয়ে থেকে শরীর খারাপ করার কোনো মানে হয় না। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি, একটা বারের জন্য বাধা দেওয়ার চেষ্টাও করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ হবে, বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পারছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় হচ্ছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তোমার ভাইপো সব সামলে নেবে, দেখে নিও। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এত দূর আসা। এখন খাবে চলো। সকালের নাস্তা শেষে রিকশায় করে দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত গলায় বললেন, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো, আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসেছেন। তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচ ঢালা রাস্তার দুধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি, আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধান ক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরের শুভ্রতা ছড়ানো কাশফুলে নিবিষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদিত স্মৃতি। বাবা মায়ের চোখের মনেই সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় 2 ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়ানো, মুষলধারের বৃষ্টিতে কাকভূষণটি হয়ে বাড়ি ফেরা,
শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া এসবই এখন ধুলোজমা অতীত। বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপ লাবণ্যে পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেয়ালের মাঝে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরের টিকে থাকার লড়াইয়ের হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিতে অনুভূত অদৃশ্য স্বপ্নগর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তে দরুন মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা বিটাতে পা পর্যন্ত রাখতে পারেননি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রামে সুখবাজি রেখে এক আকাশসম বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবনে তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। আকস্মাৎ চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদাও জানালার বাইরে তাকালেন। নিবৃত চিত্তের অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি। কপাল পর্যন্ত ঘুমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিসর্গ। মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বুলাতে লাগলেন। এতগুলো বছরে প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীরগতিতে হাঁটতে শুরু করলেন। চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশাল আকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচিক্য দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনে উঠানের একপাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ির থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগুনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খানবাড়ির কর্তা আলী আহমেদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সফেদ টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন। নারীর টানে অতীতের কলহ ভুলে প্রায় 30 বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। বাবা মায়ের কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর 3 আগে দেখা এক দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মতো মন বিগলিত হয়েছিল। আচমকা গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর 2 মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সফলও হয়েছেন। গতকাল বিকেলে গ্রামে এসে আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী আহমেদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্ফূর্ত কণ্ঠে শুধালেন, কি ভাবছো ভাইজান? আলী আহমেদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না? আলী আহমেদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না। মোজাম্মেল খান সহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। সন্তর্পণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, চাইলেও মন থেকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান?
আলী আহমেদ খান কিছু বলার আগেই পেছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, ভাইজান, রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন। আসছি। আলী আহমেদ খান এক সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে চাপা শ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তানবীর কোথায়? এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কি প্রয়োজন? ভাইয়া, তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয়? খালের ওই পারের মানুষগুলো কেমন তুই কি জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কিনা কে জানে। কার মনে কি চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানবীরকে কিছুটা বলেছি। তানবীর বলেছে ওইদিকে যাবে না, তুমি চিন্তা করো না। মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটা স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিল। কি বলছো, সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো। ঠিক বলেছ ভাইয়া, এখন চলো। বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলের তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠে ডাকলো, ফুপ্পি। মাহমুদা আকস্মাৎ গাড় ঘুরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো, গাল ভর্তি দাড়ি, অদর জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানবীর। তানবীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইল, কখন এসেছো? সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানলে আমি আগে চলে আসতে পারতাম। তোর ফুফাজি না জানালে আমি জানাতামই না তোকে, একাই চলে যেতাম। তানবীর মৃদুস্বরে প্রশ্ন করল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান ভাইয়া কি করছেন? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধ হয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কমল কণ্ঠে জানতে চাইলেন, মাহদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পারবে। তানবীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘুমটা টেনে তানবীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানবীর, সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস তিনেক আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানবীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খান বাড়ির নিয়মনীতি, বড় আব্বুর রাগ, জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপ্পিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়ির মানুষের অন্তরালেও ফুপ্পির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপ্পিকে। বা পাঁজরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খুঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানবীর দ্রুত চলে গেল। তানবীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমেদ খান উঁচু গলায় ডাকলেন, তানবীর। জি বড় আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামনে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে, যাও। তানবীর মাথা নিচু করে রয়ে শয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানবীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপ্পিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। আকস্মাৎ নরম দুহাত আঁকড়ে ধরল তানবীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশের শুভ্র মেঘের মতোই সফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানবীরের একমাত্র বোন মাহদিবা খান মেঘ।
তানবীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নীরস কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানবীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানবীর শঙ্কিত নেত্রে ফুপ্পিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনন্দ দেখে মুহূর্তেই চেহারার বিরক্তিভাব সরে গেল। তানবীরের ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছো কেন? তানবীর দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেংচি কেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানবীর মৃদুস্বরে ডাকলো, বনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানবীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করল, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মিম আর আদি ওইদিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানবীর সতর্কতার সহিত চারদিকে নজর বুলালো, শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে জলমলে হাসি টেনে অকুতোভয় ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদাও খাবার খেতে বসেছেন। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুবাই নিজের হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘুমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দু চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতি কান্নায় রূপ নিতে বেশি সময় লাগলো না। মাহমুদার প্লেটে ভাত দিতে গিয়ে আলী আহমেদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানবীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছে। বড় আব্বুর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বড় আব্বু আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের উপর প্রেসার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকঠাক মতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা চোখ মুছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানবীর ফুপির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপুর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন। তানবীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানবীর গলা খাকারি দিয়ে ভীতিকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানবীর নিজেই আটকে উঠেছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানবীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। ফুপিকে গ্রামের আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমেদ খান আর মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তানবীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুর মতো। বসার ঘরে সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই মেজো হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট যা আকলিমা আরা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহেরিন খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। আব্বু বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছুটাছুটি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে। মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন। আকস্মাৎ ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজের অজান্তেই স্নেহের কণ্ঠে ডেকে উঠলেন, ভাই। দ্রুতগতিতে হঠাৎ বেগ পড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখের সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন।
এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের বাপাসটা আকস্মিকভাবে কেঁপে উঠল। বাইরের হই হুল্লোড়ের শব্দে ডাকটা ঠিকমতো কর্ণপাত হয়নি বলে ইকবাল খান মৃদুস্বরে জানতে চাইলেন, কি বললেন? মাহমুদা সহসা কেঁপে উঠলেন। তানবীরের ফোনে ভাই ভাবিদের ছবি দেখেছেন তিনি, তাই এক দেখাতে সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করায় নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। হতবুদ্ধিতার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘুমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকারবোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। চোখ বুজে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি? ইকবাল খান চোখ খুলতে খুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছেন। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। পিনপতন নিস্তব্ধতা কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যাহ্ন আর বিকেলের মাঝামাঝি। প্রকৃতির স্তব্ধ হয়ে আছে। পবন শূন্য গাছের পাতাগুলোকে প্রস্তরের ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশে রাস্তায় পাশাপাশি দুটো জলপাই গাছ। অপক্ক জলপাই সুপক্ক হওয়ার পথে। 12-14 বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দিয়ে আছে। মাহমুদা খান দ্রুত হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিঁথি করা, দুপাশে বিনুনি করে পেছনে খোপা করেছে, তার উপর শিফনের ওড়না দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দিগল চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁট যুগল গোলাপি রঙে রঞ্জিত। মেঘের মোহ মিশ্রিত মায়াবী রূপে মাহমুদা মুগ্ধ চোখে চেয়ে আছেন। মেঘের চোখে মুখে যেন নিজের অল্প বয়স্ক ছাপ ভেসে উঠেছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতে পারলেন না। মাহমুদা দুহাতে মেঘের দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলিয়ে মৌনতা ভেঙে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? মেঘ কপালে বাজ ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। ভদ্রমহিলার চোখে পানি দেখে মেঘের মনের ভেতর প্রশ্নেরা দলবেঁধে ছুটোছুটি করছে। গতকাল থেকে এই অবধি অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, বুড়ো কুচকে আছে। নিরুত্তর মেঘ এবার অস্বস্তি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ঠিক চিনতে পারিনি। এর মধ্যে মিমো চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে কিছুটা ছোট, গায়ের রংটাও মেঘের তুলনায় কিঞ্চিত চাপা। তবে দুজনের চোখের আকৃতি অবিকল এক, আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ মিম দুজনেই হতবিহম্বল। মাহমুদা চোখ মুছে চলে যাচ্ছেন। মেঘ আর মিম মুখ চাওচাই করে সহসা পেছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আপনি? দুজন স্পষ্ট চোখে মাহমুদার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মনের ভেতরে চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথাযথ উত্তর না পেলেই যেন ধ্বংস করবে অন্তঃকরণ। মাহমুদার কান্নায় ভেজা চোখ ঝর্ণার পরন্ত পানির বেগে আছড়ে পড়ছে বুকে।